খানিক সময় নিলেন ডক্টর আশরাফুল, তারপর গম্ভীরতা এঁটে বলল, কিন্তু তুমি তো রিধিকে হ্যালোসিনেট করছো, মাঝে মাঝে ভায়োলেটে হয়ে যাও। এটা এখনো কিচ্ছু না, চিৎকার হলে সারতে সময় লাগবে না, কিন্তু এমন চলতে থাকলে তোমার ব্রেইন হ্যামারেজ হবে, এমনকি তুমি পাগল। আমি পাগল হয়ে যাব। ডক্টর আশরাফুলকে থামিয়ে কথা বলল হৃদ। থমকে যাওয়া মুখে তাকিয়ে রইল আশরাফুল। হৃদ গভীর নিরে চেয়ে বলল, পাগল তো আমি হয়েছি অনেক আগেই, তখন তো টেরই পাইনি, এখন তো কিছু না। আর আমার অমন চিকিৎসার প্রয়োজন হবে না যার ফলে আমি আমার রিধিকে দেখতে পাবো না। বাস্তবে না হোক, কল্পনাতেই সই, তবুও তো আমার কাছেই থাকলো। এটা যদি হ্যালুসিনেট হয়, আমার ভ্রম হয়, হোক। আর ওকে ভ্রম করলে আর যাই হোক, আমার ব্রেনের কোনো হ্যামারেজ হবে না। উল্টো ওকে না দেখলে আমার ব্রেন কন্ট্রোললেস হয়ে যায়। চিকিৎসা না নিলে? কোনো চিকিৎসা চাই না ডক্টর। আর আমি যতদূর জানি এসব ক্ষেত্রে রোগীর পূর্ণ হেল্প ছাড়া ট্রিটমেন্ট পসিবল না। সো আই থিঙ্ক ইউ মে গো ব্যাক টু ইউর ওয়ার্ক। ইউকে পুরো ফ্রম ইউনাইটেড কিংডম, দেশটি কিংডমই, সর্বত্র আধুনিকতার ছোঁয়া, আধুনিকতা তার কণায় কানায়। দেশের মতোই মানুষগুলোও একই রকম, বিলাসিতা যেন তাদের রক্তে। ইউসিটির রাজধানীর এক বিখ্যাত রোডে আজ হই হুল্লোড়ের উৎসব মুখর। বাংলাদেশ রাত হলেই যেখানে মেয়েদের বের হওয়া নিষিদ্ধ হয়, ইউকেতে রাতই একমাত্র সময় যখন এই শহরের অলিতে গলিতে মানুষ নামক জীবে ভর্তি থাকে। সেখানে কোনো কনসার্ট হলে তো কথাই নেই। মাইন্ড রিফ্রেশ করতেই তারা নিজেদের খোয়াইশ মেটাতে রাতের কনসার্টগুলোতে যোগ দেয়। চারিদিকে হই হুল্লোড়ে ভর্তি, মুখে মুখে অ্যাঞ্জেলা ব্যান্ডের ধ্বনি। গ্রিন রুম নামক রংচঙের ঘর থেকে বের হয়ে স্টেজে এলো একজন উপস্থাপিকতা। ঘোষণা করলো অনুষ্ঠানের শুরুয়াত। মুক্ত খোলা মঞ্চের এক ধার থেকে নাচের তালে তালে মাথায় এঁটে দেওয়া মাইক্রোফোনে গাইল সার্ভে। তার সাথে সুরের তালে স্টেজের অপর ধার থেকে রদিত গাইল, There's something about tonight, there's something very special. সামনে থেকে আলিজা, তামসি, রিমিন গেয়ে উঠল। Ishwala love. রাদিত সার্ভের সামনের দিকে এগিয়ে এলো। আলিজা, রিমিন, রাদিত, তামসি, সার্ভে একত্রে এক লাইনে দাঁড়িয়ে নাচের তালে তালে গাইল। রাতের আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমে এলো। প্রবল উল্লাসে মেতে উঠল আলিজা, রিমিন, রাদিত, তামসি, সার্ভে। খোলা মঞ্চে অপ্রত্যাশিত বৃষ্টিতে ভিজে ভিজে একাকার সকলে। অনাকাঙ্ক্ষিত বৃষ্টির যেন আজ তাদের সাথে উৎসবে মেতেছে। বৃষ্টিকে বাধা না মেতে ওদের সকলের সাথে উল্লাসে মত্ত সকল অডিয়েন্স। বৃষ্টির মাঝেও ঝাপসা চোখে আলিজার দিকে তাকালো রাদিত, সুর টেনে গাইল। Ishwala love. রাদিতের সুরে তাল মিলিয়ে প্রবল সুরে সার্ভে গাইল, ইশকওয়ালা লাভ। ওদের পরে আলিজা নেশাক্ত স্বরে টেনে টেনে গাইল। আলিজার সাথে সকলে একসাথে গেয়ে উঠল। আলিজা সহ সকলে তাদের সাথে সকল অডিয়েন্স একত্রে গাইল শেষ অংশটুকু। সকলের মুখে হাসি। কিছুক্ষণের জন্য দুঃখ কষ্ট ভুলতে বসলো সকলে। বস, এবারও ঢাকার ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। ভীতু সন্ত্রস্ত হয়ে কথাটা বলল ছেলেটা, চোখ মুখে আতঙ্ক। সামনে দাঁড়ানো ফুয়াদ উত্তু কথা শুনে আগুন চোখে তাকালো। ভয়ে ঢোক গিলল ছেলেটা। মেঝের দিকে তাকিয়ে ভয় নিয়ে বলল, বস কি করব বলুন? হৃদ তো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কিন্তু রেখে গেছে এক একটা জুনিয়র, সবগুলো হৃদের জেরক্স কপি। একটা সিংহকে আটকে কি আর হাজার সিংহের সাথে লড়াই করা যায়? সবগুলোর মাঝেই হৃদের দেওয়া নীতিবাচ্য। ছেলেটা চোখ তুলে তাকালো সামনে দাঁড়ানো ফুয়াদের পানে। ডাইরেক্টলি হৃদের প্রশংসায় সে ফুয়াদের চোখ দাউ দাউ করে আগুন চলছে তা বেশ বুঝতে পারল ছেলেটা। সেই সাথে এটাও বুঝে গেল যে সে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। তৃষ্ণার্ত গলাটাকে ভিজিয়ে নিজেকে প্রস্তুত করলো নিজের সাথে খারাপ কিছু হওয়ার জন্য। কিন্তু তাকে অবাক করে দিয়ে ফুয়াদ বলল, আপাতত ঢাকার দিকে ফোকাস না দিয়ে কক্সবাজারের দিকে ফোকাস কর। খেয়াল রাখো যাতে এখানকার সব বিদেশি বায়ারদের ঠিকভাবে মাল সাপ্লাই করা হয়। ছেলেটা আর কিছু বলল না, মাথা নাড়িয়ে চলে গেল। ছেলেটা চলে যেতেই ফুয়াদ বিড়বিড়িয়ে বলল,
তোর সাথে গায়ের জোরে আমি পারবো না ঠিকই, কিন্তু সঠিক সময় আমারও আসবে। যেভাবে রিধিকে তোর থেকে সরিয়েছি, ঠিক একইভাবে তোকে এবং তোর সুনামের এত সাম্রাজ্য আর তোর সাঙ্গপাঙ্গ সবগুলোকে নিঃশ্বসিত করে দেব আমি। শুধু সময়ের অপেক্ষা। ইউকেতে বিখ্যাত লাউন্স মিনি হার্ট হোটেলে আজ নামি দামি তারকাদের মেলা। প্রেস মিডিয়া চকমকে আলোয় আলোয় ঝলসে যাচ্ছে হোটেলটি। বেশ কিছু ব্যান্ড মিউজিশিয়ানরা এসেছে আজ এখানে। পার্টির আয়োজন করেছে মিউজিক ইন্ডাস্ট্রি। ছোট বড় সব রকমের ব্যান্ডের মেম্বারদের আনাগোনা বেড়েছে। আজ এখানে বেস্ট ব্যান্ডের অ্যাওয়ার্ড দেওয়া হবে। রাদিত, রিবিন, সার্ভে, তামসি একত্রে বসে আড্ডা দিচ্ছে। সার্ভে, তামসি এই দেশেরই নাগরিক, তবে রাদিত আর রিবিন দুই ভাই বোন বাংলাদেশি। তারা দুইজন যমজ, তবে চেহারায় মিল নেই। রাদিত রিবিনের 5 মিনিটের বড়। তাদের মিল শুধু একটা জায়গাতেই, তারা দুজনেই আলিসা বলতে পাগল। আলিসাকে নিয়ে এক প্রকার কারাকারি লেগে যায় দুই ভাই বোনের মাঝে। রাদিতের সাথে একটু বেশি কথা বললে রিমিন রেগে যায়। রিমিনের সাথে একটু বেশি সময় কাটালে রাদিত রেগে আগুন হয়ে যায়। তবে এত সব খুনসুটির মাঝে একজন অন্যজনের খুব ভালো বন্ধুও বলা চলে। রাদিত, রিমিন বাংলাদেশি হলেও 10 বছর আগে থেকে ইউকেতে বাস তাদের। ইউকেতে বসবাস হলেও বাংলাটা তারা বেশ ভালোই পারে। সেই সাথে তামসি আর সার্ভেকেও পুরোপুরি বাংলা ভাষায় দক্ষ করে ফেলেছে। বিশাল বড় হলরুমের এক কোনায় বসে আড্ডা দিচ্ছে তারা। বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের সদস্যরা এসে ভর্তি হয়ে গেছে। বিশাল বড় হলরুমের এক কোনায় বসে আড্ডা দিচ্ছে তারা। বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের সদস্যরা এসে ভর্তি হয়ে গেছে। আড্ডার এক পর্যায়ে হাতে থাকা হাত ঘড়ির দিকে সময় দেখে রিমিন বলল, কি ব্যাপার বলতো? আলিসা এখনো এলো না কেন? সময় তো হয়ে এলো প্রায়, এরপর তো ডোর ক্লোজ হয়ে যাবে। রিমিনের মাথার পিছনে হালকা করে থাপ্পড় মারল রাদিত। ভেংচি কেটে বলল, আলিজাকে নিয়ে ভাবতে হবে না তোর। আলিজার যথেষ্ট টাইম সেন্স আছে, যেটা তোর নেই। দেখবি ঠিকই 10 মিনিটের মধ্যে আমাদের আলিজা অ্যাঞ্জেল সেজে চলে আসবে। রাদিতের কথার বিপরীতে রিমিনও ভেংচি কাটল। তাদের দেখে মুচকি হেসে রেড ওয়াইনে চুমুক দিল তামসি। সার্ভের হাতে সফট মিউজিক। তামসিকে রেড ওয়াইনে চুমুক দিতে দেখে সার্ভে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই এখন ওয়াইন খাচ্ছিস কেন? একটু পর অনুষ্ঠান শুরু। গড়বড় হলে কিন্তু আলিজা প্রলয় নৃত্য করবে। সার্ভের কথার বিপরীতে মুচকি হাসল তামসি। গ্লাসে থাকা রেড ওয়াইন শেষ করে বলল, আলিজা তো এমনিতেই প্রলয় নৃত্য নাচবে, এ আর নতুন কি? আর রেড ওয়াইন তো আমার রক্তে রে ভাই, রক্তে। ছোট থেকেই তো ওয়াইন খেয়ে বড় হয়েছে আমি। সার্ভে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি বুঝি না তোর প্রবলেম কি দোস্ত। এমনিতে তুই শান্ত শিষ্ট ভদ্র, আমাদের মতো শয়তানিও করিস না, কিন্তু এই রেড ওয়াইনের ক্ষেত্রে তুই আমাদের ছাড়িয়ে যাস। মাথা নিচু করে সার্ভের কথা শুনল তামসি। বিশেষ কিছু বলল না, চুপচাপ ওয়াইনের বোতল থেকে গ্লাসে ওয়াইন ঢেলে নিতে গেল। তামসির হাত থেকে ওয়াইনের বোতল ছিনিয়ে নিল রাদিত। তামসির চোখের দিকে তাকিয়ে বলল, আর না, আমি চাই না এখানে আর কোনো সিন ক্রিয়েট হোক। গ্লাসটা টেবিলের উপর রাখলো তামসি। শ্যামল বর্ণের রাদিতের চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা বড্ড পোড়াই রে দোস্ত, বড্ড কষ্ট দেয়। এই এক চুমুক ওয়াইনেই সব নিভিয়ে দিতে পারে। জাদু মেডিসিন এটা, সব ক্ষত মুছে দিতে পারে। রিমিন, সার্ভে এক প্রকার হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তাদের দুইজনের কারো কথার মানে বুঝল না তারা। এমন সময় গেটের দিকে চেঁচামেচি শোনা গেল। রিমিন সেদিকে তাকিয়ে বলল, কি হলো রে ওইদিকে? চল তো গিয়ে দেখি। রিমিনের কথায় সকলে এগিয়ে গেল এন্ট্রান্স ডোরের দিকে। শহরের বিখ্যাত মুভি ডিরেক্ট ডেভেনের একমাত্র মেয়ে সুকৃতি। তার নিজেরও একটি ব্র্যান্ড আছে, তবে খুব একটা নামডাক নেই। অ্যাঞ্জেল ব্যান্ডের সকলের সাথে অদৃশ্য এক শত্রুতা আছে তার মাঝে। মূলত দেশে বাইরেই একটা মেয়ের তৈরি ব্র্যান্ডের এমন নামডাক মেনে নিতে পারে না সুকৃতি। তার দরুন অ্যাঞ্জেলা ব্র্যান্ডের সকলকে এবং বিশেষ করে আলিজাকে নিজের প্রতিদ্বন্দ্বী মানে এক প্রকার নীরব শত্রুতা পালন করে তার সাথে। সুকৃতিকে ঢুকতে দেখে মুখ ফিরিয়ে নিলেও সার্ভে রাদিত।
তামসি ভেঙচি কাটল। রিবিন অবশ্য আগুন চোখে তাকিয়ে দিয়ে চলে এলো। সুকৃতিকে ঢুকতে দেখে মুখ ফিরিয়ে নিল সার্ভের আদিত। তামসি ভেঙচি কাটল। রিবিন অবশ্য আগুন চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হলরুমের দিকে চলে গেল। সুকৃতি হলরুমে আসতেই প্রথমে নজর গেল অ্যাঞ্জেলা ব্যান্ডের টিম মেম্বারদের দিকে। ওদের দেখে যেন আগুন ধরে গেল ওর শরীরে। নিজের টিম মেম্বারদের দিকে চেয়ে বলল, কি ব্যাপারে? দলের পান্ডাটা কোথায়? নাকি এসে পৌঁছায়নি এখনো? দলের অপর একজন তখন জানানো যে আলিজা এখনো আসেনি। ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে বাঁকা হাসল সুকৃতি। ফোন হাতে নিয়ে এগিয়ে গেল মেইন ডোরের দিকে। সেদিকে এখন তেমন মানুষ নেই। সুকৃতি গিয়ে দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বলে। দারোয়ান সুকৃতির দিকে তাকিয়ে বলল, কিন্তু ম্যাডাম, ডোর তো আরও 10 মিনিট পর বন্ধ হওয়ার কথা। সুকৃতি মুচকি হেসে দারোয়ানের দিকে এগিয়ে গিয়ে বলল, কথা তো অনেক কিছুই থাকে, সব কি আর হয়? দাঁত কিরমির করে কথাটা বলে একটা টাকার বান্ডিল এগিয়ে দিল লোকটার দিয়ে। তারপর হিসিয়ে বলল, আশা করি এবার আর কোনো প্রবলেম হবে না। লোকটা লোভাতুর হাতে টাকার বান্ডিল নিয়ে পকেটে পুরে নিল। মাথা নত করে বোঝালো সে গেট বন্ধ করে দিবে। কাচের তৈরি ডোর, উভয় পাশেই লোকজনের কার্যক্রম দেখতে পাওয়া যায় সহজেই। দূর থেকে সুকৃতিকে ডোরের কাছে দেখে গাড়ি থামিয়ে দিয়েছিল আলিজা। তাদের কথা শুনতে না পারলেও দারোয়ানকে গেট বন্ধ করতে দেখে ঠিকই বুঝতে পারলো কাঙ্ক্ষিত ঘটনা। গাড়ির স্টিয়ারিং এক হাতে রেখে অপর হাত গাড়ির জানালায় রেখে বেশ আয়েশ করে তাদের দেখছিল আলিজা। চোখ বুজে আপন মনে শয়তানি হাসি হেসে বলল, তুই আমাকে এখনো চিনতে পারলি না সুকৃতি? কেন বারবার আমার সাথে লাগতে আসিস? আমি দেখতে ফেরেশতাদের মতো হলেও শয়তানের সব ডিগ্রি আমার জানা, সেটা হাড়ে হাড়ে টের পাবি তুই। গাড়ি ঘুরিয়ে তীক্ষ্ণ স্পিডে হোটেলের কাছে পৌঁছলো আলিজা। গাড়ি থামিয়েই খুব জোরে হর্ন বাজালো। কয়েকজন এসে পার্কিং লটে তার গাড়ি পার্ক করার জন্যে জায়গা করে দিল। আলিজা গাড়ি থেকে নামতেই তার পেছনের গাড়ি থেকে দুইজন বডিগার্ড বেরিয়ে আসে। আলিজার গাড়ির দরজা খুলে দিল। মূলত বাবার জেদেই এদেরকে নিজের সাথে রেখেছে আলিজা। থমথমে মুখে গাড়ি থেকে নামলো আলিজা। বাংলাদেশি হলেও তার পরিচয় না জানা পর্যন্ত কেউ বলতেই পারবে না সে বাংলাদেশি। এর অন্যতম কারণ অবশ্য তার শরীরের ধবধবে সাদা রং আর তার অ্যাটিটিউড। সিন্ডেলার মতো সাদা গাউন তার পরনে, যার প্রান্তগুলো মেঝেতে গিয়ে ঠেকছে। হাই হিলের খটখট শব্দে এগিয়ে গেল ডোরের দিকে। ডোরের অপর পাশে আলিজাকে দেখে ভয় বুক শুকিয়ে গেল দারোয়ানের। আলিজা যে কতটা ডেঞ্জারাস তা হালকা বুকের ভেতর ভয়ের সঞ্চয় হয়ে এলো। মনে মনে নিজেকে নিজেই গালি দিল সে। মেইন ডোরের কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো আলিজা। আশেপাশে কেউ নেই, সকলে এখন মেইন হলে। গাউন উঁচু করে চৌকো উঁচু হিল দিয়ে ডোরে আঘাত করলো আলিজা। হিলের তীক্ষ্ণ আঘাতে ফাটল ধরল ডোরের গায়ে। ইশারা করলো পাশে থাকা দুইজন বডিগার্ডদের। দানবরূপী প্রশিক্ষণপ্রাপ্ত গার্ডদ্বয় আলিজার ইশারা পেয়েই কাচের ডোরে জোরে ধাক্কা দিল। ঝনঝন শব্দ করে ভেঙে গেল দরজাটি। কাচের প্রতিটি টুকরোর দিকে চেয়ে বাঁকা হাসলো আলিজা। গ্রাউন উঁচু করে খটখটে পায়ে আস্তে আস্তে এগিয়ে গেল কাজ বিছিয়ে থাকা পথ ধরে। দারোয়ানের কাছে গিয়ে হিসিয়ে বলল, টাকা দেখলেই মুখ দিয়ে লালা ঝরে। ফোনটা ভয়ে নিজেকে সংকুচিত করে নিল। খানিক সময় নিয়ে আশেপাশে তাকালো। পুনরায় শান্ত স্বরে বলল, তোদেরই বা কি বলবো, দোষটা তো তোদের না, আমাদের মতো বৃত্তবানদের। তোরা তো পেটের দায়ে এসব করিস। লোকটা অশ্রু সজল চোখে আলিজার দিকে তাকালো, তারপর মাথা নত করে নিল। তার দেখে আলিজা বলল, দোষ যখন করেছেন শাস্তি তো একটা পাওনাই আছে, তাই না? লোকটা চোখ মেলে তাকালো। আলিজা ডোরের দিকে তাকিয়ে দেখলো অদূর থেকে হোটেলের ম্যানেজার এগিয়ে আসছে। আলিজা ম্যানেজারের কাছে গিয়ে বলল, সময়ের আগে ডোর ক্লোজ করার জন্য ডোরটা ভাঙতে বাধ্য হয়েছি। এখনো 3 মিনিট 32 সেকেন্ড বাকি। এই সব লোক কাজে দেওয়ার আগে ভালো করে টাইম সেন্স শিখিয়ে নেবেন, না হলে অসময়ে ডুবতে হবে।
লোকটা রাগান্বিত চোখ দারোয়ানের দিকে তাকালো। দারোয়ান ভয়ে সিটিয়ে গেল। আজ বুঝি চাকরিটা আর রইল না। আলিজা গার্ডদের দিকে চেয়ে তাদের হাতে টাকা দিয়ে বলল, এক্ষুনি লোক লাগিয়ে নতুন ডোর লাগিয়ে দিন। হোটেল ম্যানেজার আলিজার কাছে 2 হাত জোর করে বললেন, আর কোনো দরকার হবে না ম্যাডাম, এটা আমাদেরই ভুল ছিল, আমরা লাগিয়ে নিব। আপনি ভিতরে যান প্লিজ। আলিজা অ্যাঞ্জেলা কখনো কারোর কাছে ঋণী থাকে না মিস্টার। যদি এখানে ফ্লোরটা আপনাদের পক্ষের, তবে তবুও যেহেতু আমি ভেঙেছি, সো এর ব্যাপারে আর কিচ্ছু শুনতে চাই না। সাইড প্লিজ। ম্যানেজার মাথা নিচু করেই এক পাশে গিয়ে দাঁড়ালো। যাওয়ার আগে আলিজা দারোয়ানের দিকে তাকিয়ে বলল, আশা করি এরপর থেকে সৎভাবে কাজ করবেন, টাকার লোভে নুইয়ে যাবেন না। লোকটা লজ্জায় মাথা নিচু করে ফেলল। হলরুমে ঢুকতেই আলিজার দিকে নজর পড়ল সুকৃতির। ফোনে কথা বলছিল সে, তবে আলিজাকে এখানে দেখে ফোনের কথা এক প্রকার বেমালুম ভুলতেই বসেছিল সে। সুকৃতিকে এভাবে তাকাতে দেখে মুচকি হাসল আলিজা। হালকা পায়ে এগিয়ে এলো সুকৃতির দিকে। চারিদিকে চোখ বুলিয়ে সুকৃতির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সাথে লাগতে আসিস না সুকৃতি। ফ্রিতে পুরো ইউকে ঘুরে আনবো, মাইন্ড ইট। আলিজার নীরব সতর্ক বাণীতে সুকৃতির শিরদাঁড়া বরাবর ঠান্ডা স্রোত বয়ে গেল। শিরশির করে উঠল সর্বাঙ্গ। তবে আলিজা মুখে হাসিটা যেন ঝলসে দিচ্ছে তাকে। রাদিত আলিজাকে দেখতেই স্বাগতম জানানোর ভঙ্গিতে বলল, এসে গেছে আমাদের কুইন, দ্য বেস্ট আলিজা অ্যাঞ্জেলা। রিবিন, সার্ফে, তামসি সকলে আলিজার দিকে তাকালো। রাদিত বুকে হাত দিয়ে এক হাত আলিজার দিকে এগিয়ে দিয়ে বলল, আহ জানেমান, তুম তো মেরা দিল তোড় দিয়া। আলিজা রাদিতের হাত না ধরে মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, ড্রামা রাখ, ফ্লার্ট মারছিস, তাও আবার আমার সাথে। রাদিত হালকা মাথা চুলকিয়ে বলল, এ আর নতুন কি জানেমান, কিন্তু তুমি একমাত্র আমার কষ্টটা বুঝলে না। আমার ভালোবাসাটা ফ্লার্ট বলে চালিয়ে দিয়েছ। রিবিন ভেংচি কেটে বলল, জানাই আছে অন্য মেয়েরা ধারের কাছেও ঘেঁষতে পারবে না, তাই আলিজার পেছনে পড়ে আছে। রাদিত রাগান্বিত স্বরে বলল, কি বললি তুই শুটকি? রিবিন তখন আঙ্গুল উঁচিয়ে বলল, এই খবরদার, শুটকি বলবি না। তুই কি তাইলে মোটু? আরে দোস্ত থাম তো তোরা। আলিজার রাগান্বিত স্বরে থেমে গেল দুজনেই। একে অপরের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো ভেংচি কেটে 2 দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আলিজা। ইতিমধ্যেই সকলে মেইন অনুষ্ঠান সেন্টারের দিকে রওনা দিয়েছে। আলিজাও চোখের ইশারায় সকলকে সেদিকে যেতে বলল। সেদিকে যেতে যেতে রিমিনের কিছু মনে পড়তেই আলিজার কাছে এসে বলল, কিরে দোস্ত, কোনো প্রবলেম? সুকৃতির সাথে কি কথা বললি? আলিজা সে কথা মনে করে বাঁকা হাসল, তবে কাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে বলল, আরে না, তেমন কিছু হয়নি, চল তো। আলিজার কথা বিশ্বাস হলো না রিমিনের, তবে এর বিপরীতে আর কোনো প্রশ্ন করল না। যে ভালোবাসা না চাইতেও পাওয়া যায়, যে ভালোবাসা চাওয়ার আগেই পাওয়া যায়, সেই ভালোবাসায় মোহ থাকে না, থাকে এক সাগর আসক্তি, নেশা, তীব্রতর ভয়ানক নেশাময় আসক্তি। সেই মোহহীন ভালোবাসার কোনো কারণ থাকে না, না থাকে কোনো সীমা। এক সমুদ্রের অতল গভীরের থেকেও গভীর সে ভালোবাসা। তুমি আমার চাওয়াহীন ভালোবাসা, প্রার্থনাহীন ভালোবাসা, যাকে চাওয়ার আগেই প্রভু দিয়েছিলেন। তোমার প্রতি আমার নেই অধীরতা, কারণ আমি জানি তুমি মানেই আমার প্রতি তোমার পবিত্র ভালোবাসা। সেই পবিত্রতা আল্লাহর দেয়া। আমি তোমার ভালোবাসার পবিত্রতা মাপতে যাব না, তবে তোমার ভালোবাসা মানে আমি কেবল আমিই থাকবো। তুমি আমার একান্তই ব্যক্তিগত একজন, একান্তই কাছের, একান্তই পাশের। আমার জীবনের সমস্ত আলো আমি তোমায় দিলাম, ছায়াটুকু আমি নিলাম। তোমায় দিলাম আমার ভালোবাসায় সীমাবদ্ধ থাকার চুক্তিপত্র, যার মেয়াদ আজীবনের, জনম জনমের, সারা জনমের। অদৃশ্য শিকল দিয়ে বেঁধে নিলাম তোমাকে। সেই শিকলে না কখনো মরিচা পড়বে, না কখনো সেই শিকল আলগা হবে, না কখনো তুমি মুক্তি পাবে। ছটফট করলেও মুক্তি মিলবে না তোমার মহারানী। তুমি আমার তিক্ত সময়ে অতিরিক্ততার এক সমুদ্র বেশ,
সেই বিষ পানেও আমি অমৃত সুখ পাই। তুমিহীন অমৃত ধারাও আমার কাছে প্রাণনাশক, প্রাণ সংহারক বিষ। তুমিময় সব কিছুই আমার কাছে প্রাণ সঞ্চালক। খাদ ছাড়া যেমন শোনা হয় না, তুমিহীন হৃদয়ের দেহে প্রাণটাও সঞ্চালন হবে না। থেমে যাবে সব, বিষময় হয়ে যাবে সব। আমার জীবনে তুমি সেই মানুষটা, যে আমার গরল নীলদের অমৃত স্রোত, যার সুধা পান করার জন্য আমি অধীর। আকাশে জ্বলন্ত চাঁদের দিকে চেয়ে কথাগুলো বলল হৃদ। সে যেন অন্যরকম ঘুরে আছে, মোহে আচ্ছন্ন সে। আজ বিকেল 3টায় হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে হৃদকে। হৃদই এক প্রকার তারা দেখিয়ে বাড়ি ফিরে এসেছে। আনমনে মনের ঘোরে কথা বলছে সে। কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে রিধি যে তার কাছে নেই। সে এখন হৃদের ধরা ছোঁয়ার বাইরে। আচানক ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে ধ্যান ভাঙল হৃদের। পেছন ঘুরে তাকাতেই তামিম দেখতে পেল, তবে কিছু বলল না। হৃদের পাশে জায়গা করে ছাদের ধারে পা ঝুলিয়ে বসলো তামিম। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মুখে দিয়ে লাইটার দিয়ে আগুন ধরালো। এক চিলতে আগুনের ছোঁয়ায় সিগারেট দগ্ধ হলো। আর এই দগ্ধ সিগারেট দগ্ধ করবে হৃদকে, তা ভেবে মুচকি হাসলো হৃদ। পাশে বসে থাকা তামিম কেবল হতবিহ্বলের ন্যায় হৃদকে দেখে গেল। এই হৃদকে যেন সে চেনে না, জানে না এই হৃদকে। তুই সিগারেট খাচ্ছিস হৃদ? হৃদ খামখেয়ালি উত্তর দিল, হ্যাঁ তো। হৃদ, মাত্রই কয়েক ঘন্টা আগে হসপিটাল থেকে ফিরলি তুই, আর এখনো সিগারেট খাচ্ছিস? বুকের ক্ষতগুলো তো পুরোপুরি শুকায়নি। তামিমের কথায় মজা পেল হৃদ, তাচ্ছিল্যের সাথে বলল, এই ক্ষততে তো তাও মলম লাগানো যায়, ভেতরের ক্ষততে তো যায় না। ভেতরের ক্ষতগুলো বেশি যন্ত্রণা দেয় রে তামিম, তাই সিগারেট না খেলে চলে না। হৃদ, সিগারেট স্বাস্থ্যের জন্য ঠিক না, পরে না হয় খাস, এখন প্লিজ রেখে দে। হৃদ সিগারেট ফেললো না, অর্ধ খাওয়া সিগারেটের ছাই ফেলে 2 আঙ্গুলে ধরে সামনে এনে বলল, 96% কার্সিনোজিক এজেন্ট, 4% ক্যান্সার ফ্যাক্টরস, 48 CAPDGs থাকে সিগারেটে। মাত্র 4% ক্যান্সার ফ্যাক্টরস কী বা ক্ষতি করবে আমার? তুই বল, যা করতে বলেছিলাম করেছিস তো? তামিম মাথা নাড়ালো। সিগারেটের শেষ ছাইটুকু শুদ্ধ ছুঁড়ে ফেলে পড়ল হৃদ। টাল মলিয়ে উঠে দাঁড়ালো, শরীরের শক্তিটুকু যেন নিংড়ে নিচ্ছে কেউ হৃদকে দেখে। এমনি মনে হলো তামিমের। বাবার ফোন আসতেই ফোন নিয়ে বাইরে বের হয়ে এলো আলিজা। কিছুক্ষণ কথা বলার পর অ্যানাউন্সারের মুখ থেকে নিজের নাম অ্যানাউন্স করতে শুনে বাবা বিদায় জানিয়ে ফোনটা কেটে দিল আলিজা। সামনের দিকে এগিয়ে যাবে এমন সময় কিছু ছিঁড়ে যাওয়ার শব্দে থমকে গেল আলিজা। পেছনে তাকাতেই দেখল সুকৃতি তার গাউনে পা দিয়ে রেখেছে, যার দরুন নিচের কিছু অংশ ছিঁড়ে গেছে। আলিজাকে পেছনে ঘুরতে দেখা সুকৃতি ইনোসেন্ট ফেস করে বলল, সরি আলিজা, আম সো সরি, আমি ইচ্ছে করে করিনি। আলিজার আসতে দেরি হচ্ছিল দেখে আলিজাকে ডাকতে এসেছিল রিমিন। দূর থেকে সবটা স্পষ্ট দেখল সে। হনহনিয়ে এসে তেজ দেখিয়ে বলল, ইচ্ছে করে করনি, আমি স্পষ্ট দেখলাম। তুমি হাত উঁচিয়ে রিমিনকে থাকতে বলল আলিজা। এক টান দিয়ে গাউনের উপরের পার্টের নিচের অংশ ছিঁড়ে ফেলল। দেখে বোঝা যাচ্ছে না ছেঁড়া হয়েছে। কিছুটা ওয়েস্টার্ন ড্রেসের মতো করে নিল। তারপর সুকৃতির দিকে তাকিয়ে আলিজা বলল, এসব টুকটাক ষড়যন্ত্র করে আমাকে আটকানো যাবে না সুকৃতি। কাল রাতেও কনসার্টের আগে তুই আমাকে আটকাতে চেয়েছিলি ষড়যন্ত্র করে, কিন্তু পারিসনি। শেষ পর্যন্ত জয়টা কিন্তু আমারই হলো। অ্যানাউন্সার আমার নামটাই অ্যানাউন্স করছে। শেষ পর্যন্ত জয়টা আমাদের ব্যান্ডেরই হলো। চল রিমিন। লিসেন সুকৃতি, তুই মির্জাফরগিরি করলে আমিও ঘসিট বেগম হব। বেইমানির খেলা না হয় দুইজনেই খেলবো, কি বলিস? শেষের কথাটা বলে চোখ টিপ মারল আলিজা। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল সুকৃতি। আলিজা মুচকি হেসে আবার বলল, এনিওয়ে, তুই মির্জাফর আর ঘসিটি বেগমকে চিনিস তো? কারণ তুই তো বাঙালিদের দেখতে পারিস না। না চিনলে বলিস, কিন্তু আমি নিজ দায়িত্বে চিনিয়ে দিব। বন্ধু না হোক, শত্রু হিসেবেও তো আমার একটা দায়িত্ব আছে।
মুখে জয়ের হাসি নিয়ে চলে গেল আলিজা। রাগে গা রিরি করছে সুকৃতির। এই একটা মেয়ের কাছে এসে বারবার হেরে যায়। রাত 12টা। শুনশান রাস্তায় সিগারেট টানতে টানতে হাঁটছে হৃদ। পরনের শার্টটা কুঁকড়ে গেছে। এলোমেলো চুল, শার্টের এক হাতা গোটানো, আর একটা ছড়িয়ে আছে। তবুও সেদিকে খেয়াল নেই হৃদের। হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে পকেটে হাত গলিয়ে আর একটা সিগারেট জ্বালানো হৃদ। রাস্তার ধারে বসে আছে এক ছেলে, বয়স 21-22 হবে। তার হাতে একটা ঝোলা। ছেলেটার পাশে গিয়ে বসলো হৃদ। পাশে কারো অস্তিত্ব পেয়ে নিজেকে একটু গুটিয়ে নিল ছেলেটা। পাশ ফিরেও দেখলো না কে পাশে বসে আছে। অর্ধ শেষ করা সিগারেট মুখে টান দিয়ে দিয়ে হৃদ বলল, কিরে, লাইনে নতুন নাকি? ছেলেটা অবাক হলো, বেশ ভয়ও পেল। পাশ ফিরে তাকালো। অন্ধকারে কিছুই বোঝা গেল না। না জানার ভান করে বলল, কিসের লাইন? হৃদ মুচকি হেসে বলল, ঝোলায় কি আছে? সেটা জেনে আপনার কি হবে? হৃদ কিছু বলল না। ছেলেটার হাত থেকে টেনে ঝোলাটা নিল হৃদ। ছেলেটা এক প্রকার চিৎকার করে বলল, আরে কি করছেন? ঝোলায় আমার জামা কাপড় আর দরকার জিনিস আছে। ছেলেটার কথা শুনল না হৃদ। ঝোলা খুলে উপর করে দিতেই সাদা আটার মতো ছোট ছোট প্যাকেট পড়ল। ছেলেটা 2 পা পিছিয়ে যেতেই কারোর সাথে ধাক্কা লাগলো। দৌড়াতে নিলেই শক্ত হাতে তামিম ছেলেটাকে ধরে ফেলল। প্যাকেটের সাদা জিনিসটা নিজের হাতে নিয়ে শুকলো হৃদ। ছেলেটার দিকে এগিয়ে এসে বলল, বাহ, একদম সলিড মাল। পেলি কোথায় এগুলা? কারা আপনারা? ছেড়ে দিন বলছি। আমাকে আটকে প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনারা। আমার বসের হাত অনেক দূর পর্যন্ত। হাসল হৃদ। পকেটে হাত ঢুকিয়ে আয়েশ করে বলল, কারা আমরা? সত্যি তো কারা আমরা? কথাটা বলেই ছেলেটার মুখের 2 পাশে চেপে ধরে হৃদ হিসিয়ে বলল, বড্ড বোকা তুই। এই লাইনে আসার আগে আমার সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল তোর। কে আপনি? হৃদ। ছেলেটির বুক যেন ধুক করে উঠল। অবচেতন মনে উচ্চারণ করলো, এসিপি রিশাদ চৌধুরী হৃদ। হৃদ দাঁত কিরমিরিয়ে ছেলেটার গালে হালকা থাপ্পড় মেরে বলল, এই তো ঠিক চিনতে পেরেছিস। এখন তোতা পাখির মতো যা জিজ্ঞেস করব তাই উত্তর দিবে। পার্ট জমজমাট। গোল টেবিলের চারপাশে একত্র হয়ে আড্ডা দিচ্ছে রাদিত, রিমিন, আলিজা, তামসি, সার্ভে। অ্যাওয়ার্ড পেয়ে যেন মুখের হাসি থামছে না সার্ভে, তামসি, রাদিতের। তবে আলিজা অনুভূতিহীন মুখ কোনোভাবেই প্রকাশ পাচ্ছে না। নিজেদের টেবিলের কাছে সুকৃতিকে এগিয়ে আসতে দেখে রিমিনের দিকে চেয়ে কিছু একটা বোঝালো আলিজা। রিমিন চোখের পাপড়ি নামিয়ে বোঝালো, ঠিক আছো? সুকৃতি আলিজাদের টেবিল ক্রস করে যাবে এমন সময় সুকৃতির সামনে নিজের পাটা এগিয়ে দিল রিমিন। হুট করে পড়ে যেতে নিলে আলিজা এক হাত দিয়ে সুকৃতিকে ধরে সামলে নিল ঠিকই, কিন্তু অপর হাতে থাকা জুসের গ্লাস পড়ল সুকৃতির মাথায়। রিমিন পা সরিয়ে সুকৃতির দিকে এগিয়ে গিয়ে আলিজার সাথে ওকে ধরে সোজা দাঁড় করিয়ে দিল। সুকৃতি সোজা হয়ে দাঁড়াতেই মাথায় পড়া জুস স্রোতের মতো বেয়ে সুকৃতির ড্রেসে পড়ল। গা চিটচিটে হয়ে উঠল সুকৃতির। সকলে তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আলিজা সুকৃতির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ও সরি সুকৃতি, আই এম রিয়েলি ভেরি সরি। তোমাকে ধরতে গিয়ে জুসের গ্লাসটা তোমার মাথায় পড়লো। সুকৃতি রেগে বোম হয়ে আলিজার দিকে চাইল। আলিজা মুচকি হেসে আবার ফিসফিসিয়ে বলল, আমি আগেই বলেছিলাম সুকৃতি, তুই যদি মীর জাফর হোস আমি তাহলে ঘষিটি বেগম। বেইমানি খেলা দুজনের মাঝেই, সো ইকুয়াল ইকুয়াল। রিমিন, রাদিত, তামসি, সার্ভেকে নিয়ে সেখান থেকে বের হয়ে এলো আলিজা। ছেলেটাকে নিয়ে একটা গোডাউনের সামনে এলো হৃদ আর তামিম। রিভলভারটা গাড়িতে ফেলে এসেছে তামিম। হৃদের কাছে আপাতত রিভলভার নেই। হৃদকে দাঁড়াতে বলে গাড়ি থেকে রিভলভার আনতে গেল তামিম। তামিম গাড়ির দিকে এগিয়ে গেলে হৃদ দাঁড়িয়ে না থেকে ছেলেটাকে নিয়ে এগিয়ে গেল। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে বলল, যা, তোর কাজ শেষ। সঠিক জায়গায় এনেছিস বলে আজ তোকে ছেড়ে দিলাম। আবার এসবের সাথে জড়িত দেখলে সাথে সাথে শুট করে দেব। ছেলেটা অশ্রু সজল চোখে 2 হাত জোর করে বলল, এমন বলবেন না স্যার। হাসপাতালে আমার অসুস্থ মা আছে, প্রচুর টাকার দরকার। আমার কিছু হলে আমার মাটাও বাঁচবে না। চোখ বন্ধ করে মাথা চেপে ধরল হৃদ। খানিক পরে পকেট থেকে একটা কার্ড বের করে ছেলেটার হাতে দিল। ছেলেটার কাঁধ চাপড়ে বলল,
এই ঠিকানায় দেখা করিস, কাজের ব্যবস্থা আমি করে দেব। এখন উধাও হ। চোখ মুখে চলে গেল ছেলেটা। আস্তে আস্তে গোডাউনের দিকে গেল হৃদ। জায়গাটা তার চেনা চেনা লাগছে, তবে রাতের অন্ধকারে সবটাই আবছা আবছা। হৃদ এগিয়ে যাবে এমন সময় তার হাতের স্পর্শে একটা ডান পড়ে গেল। সজাগ হলো সামনের লোকগুলো। নিজেকে লুকিয়ে ফেলল হৃদ। অস্ত্রবিহীন সে। চারপাশে তাকিয়ে একটা লাঠি দেখতে পেল হৃদ। হাত মুঠো করে লাঠিটা নিল হৃদ। শব্দ পেয়ে সজাগ হওয়া লোকগুলো নিজেদের কাজ থামিয়ে দিল। একে অন্যকে ইশারা করে যেখান থেকে শব্দ হলো সেদিকে এগিয়ে গেল দুইজন এগিয়ে আসতেই একজনের মাথা বাড়ি মারল হৃদ, আর একজনের পায়ে। মেঝেতে লুটিয়ে পড়ল ছেলে দুটো। অন্ধকার ঠেলে আলোয় এলো হৃদ। সাথে সাথে সকলে একসাথে হামলা করলো হৃদের উপর। পাগলের মতো গণপিটুনি দিচ্ছে হৃদ। 10 জনের শক্তি যেন তার মাঝে ভর করেছে। দূর থেকে হৃদের এমন রূপ দেখে তামিম জাবিদের যেন চোখ কপালে উঠে গেল। দৌড়ে গেল তামিম জাবিদ, হৃদকে থামিয়ে বলল, কি করছিস হৃদ? এভাবে মারছিস কেন? তামিমের থেকে নিজেকে ছাড়িয়ে পুনরায় মারতে মারতে বলল, আমার মায়েরগুলো এমনই, একদম টার্গেট ছাড়া মায়ের। এতদিন হৃদের বুদ্ধিমাত্রা আজ শুট করার দক্ষতা দেখেছে জাবিদ। আজ হৃদের এমন রূপ দেখে ঢোক গিলল জাবিদ। তামিম হৃদের হাত থেকে লাঠিটা ধরে বলল, কি করছিস হৃদ? মারা যাবে তো। তামিমের দিকে চেয়ে থামল হৃদ। হাতে থাকা লাঠিটা ছুঁড়ে ফেললো অদূরে। সামনে পড়ে কাতরাতে থাকা ছেলেটার মুখ টিপে ধরে বলল, বল, মালগুলো কোথা থেকে আনিস তোরা? ছেলেটা মার খেয়ে খেয়ে ঝিমিয়ে গেল। চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। হৃদ পুনরায় জিনিস করলো। ছেলে আস্তে করে কক্সবাজার বলে জীবনে মায়া ত্যাগ করে পরপারে গমন করলো। উঠে দাঁড়ালো হৃদ। বিড়বিড় করে বলল, কক্সবাজার। অনেক হিসেবেই মেটানোর আছে এই জায়গাটাতে। গোডাউন থেকে বের হওয়ার আগে হৃদ বলল, কোনো নর্দমায় ফেলে এসো এই কিটগুলোকে, এদের নর্দমাই মানায়। আশা করি কি বলেছি বুঝতে পেরেছো জাবিদ? জাবিদ মাথা নাড়ালো। মাথা থেকে ঘাম বেয়ে পড়ছে। জাবিদ মাথা নাড়ালো। মাথা থেকে ঘাম বেয়ে পড়ছে। তামিমের দিকে তাকালে দেখলো তামিমেরও একই অবস্থা। বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে হৃদ। সবকিছু থেকেও আসল মানুষটা নেই। চোখে ঘুম ঘুম ভাব। এমন সময় নিজের বুকের উপর খামচির আঘাতে চোখ মেলে তাকালো হৃদ। দ্রুত উঠে বসে দেখলো বুকের উপর ছোট্ট একটা ছানা। সেই ছোট্ট ছানা যেটা ঝড়ের দিনে পেয়েছিল সে। বেশ শখ করে ভেবে চিনতে ছানাটার নাম রেখেছিল জয়ী। খরগোশ ছানা জয়ী। ছানাটা রিধি আর রকির বড্ড আদুরে। ছানাটাকে দেখতে পারতো না হৃদ, কিন্তু আজ ছানাটাকে দেখে খুব টান অনুভব করলো। হাত বলিয়ে দিল ছোট্ট ছানাটার গায়ে। আদুরে ছানাটা হৃদের আহ্লাদ পেয়ে হৃদের পেট বরাবর চেপে বসলো। জয়ীর এমন আদুরে পানা দেখে মুচকে হাসলো হৃদ। তার রিধিও যে এমন ছিল, আহ্লাদি আদুরে। চোখ বুজে আপন মনে বলল, এই যে হুটহাট তোমাকে মনে পড়ে, প্রচণ্ড কান্না পায়। মাঝে মাঝে তোমায় ভেবে সারা রাত জেগে থাকা, দম বন্ধ হয়, শ্বাস নিতে পারি না। লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করা, বুকে ব্যথা থেকে হালকা হওয়ার চেষ্টা করা, আবার তোমাকে ভেবেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া। এসব কি তোমার সাথেও হতো মহারানী? যখন আমি রাতের পর রাত সন্ত্রাসীদের পেছনে ছুটে বেড়াতাম, দিনের পর দিন ব্যস্ততায় তোমার কল ধরতাম না, তার শাস্তি স্বরূপ কি প্রভু আমার থেকে তোমায় দূরে নিয়ে গেল? জানো, এই কষ্টটা প্রচণ্ড রকমের প্রাণনাশী, ভয়ঙ্কর। এই 1 মাস 15 দিনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট কষ্টগুলো আমি অনুভব করেছি। সব ঠিকঠাক চলে, তারপর কি যেন হয়। মনে হয় সব শেষ করে দেই, সব মিথ্যে করে দেই, নিজেকে শেষ করে দেই। অশান্তি লাগে সব। প্রচণ্ড মন খারাপ হয়, অসহায়ত্ব বাড়ে, একাকিত্ব বাড়ে। নিজের এই অসহায়ত্ব কাউকে বোঝানো যায় না। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, তোমাকে পাই না, মন খারাপের পরিমাণ দ্বিগুণ হয়। তোমাকে ছুঁতে ইচ্ছে করে, কিন্তু তোমাকে ধরা যায় না। মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ঠিক তখনই তো আমি পাগলামি করে ফেলি, নিজেকে ধরে রাখতে পারি না। এই সময়গুলো বড্ড খারাপ, বড্ড বেশি খারাপ মহারানী। আমি প্রতিদিন নিজের সাথে লড়াই করে চলেছি। প্রতিটি দিন নিজেকে তুমি বিনা ফেস করছি। এটা যে কতটা কষ্ট তা কেবল আল্লাহই জানে।
জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা এখন করছি মহারানী, যেটার কারণ কেবলমাত্র তুমি। আর সেটা হচ্ছে নিজের সাথে নিজের লড়াই, নিজের মনের সাথে নিজের মনের লড়াই। হার্ট ভার্সেস হার্ট। কেউ হয়তো জানবে না এই লড়াইয়ের কথা, কেউ বুঝবেই না। প্রতিটি নিয়ত রিধির নামে হৃদের ছটফটানি। সকাল 9টায় নিজের ফ্ল্যাটে গভীর ঘুমে আচ্ছন্ন আলিজা। গভীর ঘুম বলতে একদম এই জগতে না থাকার মতো ঘুম। পরপর 10 বার ফোন কলে বিরক্ত হয়ে ফোনটা কোনো রকমে অফ করে আবার তলিয়ে গেল ঘুমে। এই একটা জিনিসের সাথে তার কোনো কম্প্রোমাইজ নেই। ঘুমকে সে গভীর থেকে গভীরতরভাবে ভালোবাসে, যা ভাষায় প্রকাশ করা যায় না। ঘুমের সময় কেউ ডিস্টার্ব করলে উক্ত বুলিগুলোই আওড়াই আলিজা। ফোন অফ করার ঘন্টা পর ডোরবেল বাজতে লাগলো। টানা 10 মিনিট ডোরবেল বাজা বন্ধ হওয়ার পর কোলবালিশটা জড়িয়ে ধরে আবারও ঘুমে আচ্ছন্ন হলো আলিজা। একটু পর নিজের উপর পানির ছাপটা পেলে পিটপিট করে চোখ খুলে তাকায় আলিজা। রিমিন দাঁড়িয়ে, মুখে তার হাসি লেগে, শয়তানি হাসি। মাথায় যেন আগুন ধরে গেল আলিজার। হাতের কাছে শক্ত কিছু খুঁজে না পেয়ে বালিশটাই ছুটে মারল রিমিনের দিকে। আকস্মিক আক্রমণের জন্যে প্রস্তুত ছিল না রিমিন। প্রচণ্ড জোরে মাথায় এসে আঘাত করল বালিশটা। তবে আলিজার সেদিকে ধ্যান নেই। খানিক রাগার অভিনয় করে রিমিন বলল, কি করলি এটা? বিছানা থেকে আরেকটা বালিশ নিয়ে উঠে রিমিনকে মারতে গেল আলিজা। ভয়ে ঘরের এপাশ থেকে ওপাশ দৌড়তে লাগলো রিমিন। আলিজা রাগান্বিত স্বরে বলল, কি বললাম তাই না, ফাজিল কোথাকার। আমি না বলেছি আমি যখন ঘুমাবো আমাকে তখন ডিস্টার্ব করবি না। রিমিন ছুটতে ছুটতে বলল, তোকে ডিস্টার্ব করতে আমার বইই গেছে। আজ মানডে, মনে আছে কি? চেক আপ করতে যেতে হবে তোর 11টায়। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা আছে। ঘুমের ঘরে তো ভুলেই খেয়েছিস সব। থেমে গেল আলিজা। ওপরের দিকে ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিল। একটু জিরিয়ে নিতেই পাশে থাকা সোফায় গিয়ে বসল। আলিজাকে বসতে দেখে রিমিনও স্বস্তির নিঃশ্বাস ফেলল। গিয়ে বসলো আলিজার পাশে। তোর কোনো ধারণা আছে আলিজা, তোকে এতবার কল করার পর, এতবার বেল বাজানোর পর যখন তোর কোনো রেসপন্স পাচ্ছি না, কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। মাথায় কিচ্ছু আসছিল না। তারপর রিসেপশন থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলি। এই পর্যন্ত আমি টেনশনে ছিলাম। তুই বুঝি ভেতরে মাথার যন্ত্রণায় কাতরাচ্ছিস, কিন্তু ভেতরে এসে দেখি তুই নাক ডেকে ঘুমাচ্ছিস। রাগ হবে না বল? মুখটা ছোট্ট করে ছলছল চোখে আলিজাকে কথাগুলো বলল রিমিন। রিমিনের দিকে ঠোঁট বাঁকিয়ে তাকালো আলিজা, যেন তার কাছে এতক্ষণ কোনো ছোট্ট বাচ্চা নিজের অভিযোগ জানাচ্ছিল। এমনটাই মনে হলো আলিজার। মুচকি হেসে রিমিনকে জড়িয়ে নিয়ে বলল, ওফ কাম অন রিমিন, ওকে। তোদের মতো ফ্রেন্ড থাকলে আমার কিছু হতে পারে? সোজা হয়ে বসে রিমিন। আলিজার দিকে খাবারের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, অনেক টাইম ওয়েস্ট হয়েছে, এবার আমাদের যেতে হবে, তাও তাড়াতাড়ি। টাইম নেই। তুই ফ্রেশ হয়ে যা, আমি খাবারগুলো আনপ্যাক করছি, একসাথে খাবো আজকে। খাওয়া দাওয়া শেষ করে রুমে রেডি হতে লাগলো আলিজা। এমন সময় রিমিন বলল, কি রে আলিজা, ফ্রিজে কিছু নেই? কখন থেকে শুকনো মুখে বসে আছিস? আলিজা চোখ ছোট ছোট করে চেয়ে বলল, এই তো এত কিছু খেলি, আবার কি খাবি? আটবে কই তোর? আরে সেইগুলো তো আমি আনছি, আমার টাকা গেছে। জানা, ফ্রিজ থেকে কিছু নিয়ে আয়। রেডি হয়ে জুতো পরবে আলিজা। এমন সময় রিমিনের এমন বায়নায় এক প্রকার বিরক্ত হয়েই ফ্রিজের কাছে গিয়ে একটা আইসক্রিম এনে দিল রিমিনের হাতে। হাতে আইসক্রিম নিয়ে খুশি হয়ে মাত্রই কামড় দিতে যাবে, তার আগেই এক কামড়ে হাফ খেয়ে ফেলল আলিজা। শয়তানি হেসে জুতো পরতে পরতে বলল, এটা আমার কাজের মাঝে ব্যাঘাত ঘটিয়ে আমাকে দিয়ে আইসক্রিম আনানোর জন্য। আরে খা না। গোমরা মুখে আলিজার দিকে তাকালো রিমিন। তা দেখে আলিজা বলল, আরে খা, না হলে বাকিটাও থাকবে না।
কিছু বলল না রিমিন, হাতের আইসক্রিমটা খেলোও না। দীর্ঘশ্বাস ফেলে রিমিনকে টেনে নিয়ে গিয়ে ফ্রিজ থেকে আরও কয়েকটা হাতে দিল। এমন কিছুর জন্যেই যেন আশা করছিল রিমিন। উজ্জ্বল দেখা দিল তার চোখে মুখে, ঔজ্জ্বল্য দেখা দিল তার চোখে মুখে। রিমিনকে নিয়ে গিয়ে গাড়িতে বসলো, তারপর ড্রাইভ করে সোজা হসপিটালে চলে গেল। হসপিটালের কাছে একটা রেস্টুরেন্টের 10 তলার উপর ছাদে বসে আছে আলিজা, রিমিন, সার্ভে। মাত্রই ডক্টর দেখিয়ে দুপুরের খাবার খেতে এখানে এসেছে সে, সেই স্বাদ দেখে নিয়েছে সার্ভে, রাদিত, তামসিকে। সার্ভে এসে পৌঁছলেও তামসি, রাদিত এখনও লাপাত্তা, তাই তারা ছাদে এসে হাওয়া খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। আড্ডায় মূলত সার্ভেই কথা বলছে, এটা ওটা বলে হাসাচ্ছে, আর আলিজা সেটা শুনছে আর একটু পরপর হেসে লুটিয়ে পড়ছে। তাদের থেকে একটু দূরে গিয়ে 10 তলার শেষ প্রান্ত ঘেঁষে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে রিমিন। কথা বলার এক পর্যায়ে সার্ভে এমার্জেন্সি প্রাকৃতিক কাজ সারতে নিচে চলে গেল। আলিজা রিমিনের দিকে এগিয়ে যেতে বলল, কি এত শেষ প্রান্ত ঘেঁষে ভিডিও শ্যুট করছিস কেন? পড়ে যাবি তো, আর ফোন যেভাবে ধরছিস এক্ষুনি তো পড়ে যাবে ওটা। আলিজার বলতে দেরি, কিন্তু রিমিনের হাত ফসকে পড়তে দেরি হলো না ফোনটা। আলিজা দৌড়ে রিমিনের পাশে ঘেঁষে নিচের দিকে তাকাতেই দেখলো 10 তলা থেকে পড়ে ফোনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নিজের কথা এভাবে ফলতে দেখে রিমিনের দিকে তাকিয়ে আলিজা শব্দ করে হেসে দিয়ে বলল, বলেছিলাম গরিবে কথা বাসি হলেও ফলে মাম্মা। তোমার এত স্বাদের ফোন 15 দিন আগে কিনলাম, পুরোটাই জলে। আলিজার কথাই তেমন কোনো রিয়াকশন দিল না রিমিন, কেবল শুকনো ঢোক গিলল। আলিজা ভ্রু কুঁচকে তাকালো। এমন সময় শব্দ করে রিমিনের ফোনটা বেজে উঠল। জিন্সের পকেট থেকে ফোনটা বের করলো রিমিন। আলিজা বিস্ফোরিত চোখে চেয়ে বলল, কিরে তোর ফোন এটা হলে নিচে পড়ে গেল, ওটা কার? এমন সময় সার্ভে এসে বলল, কিরে কিসের ফোন? রিমিনের দিকে তাকালো আলিজা, বাঁকা হেসে বলল, সার্ভে তোর ফোনটা রিমিনের হাত ফসকে নিচে পড়ে গেছে। সার্ভের যেন দুনিয়ায় উল্টে গেল। রিমিনের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, শয়তানি এই ছিল তোর মনে? আমার কিউট গার্লফ্রেন্ডের এতগুলো ফটো আমার ফোনে সব গেল। কে বলেছিল তোকে এত ধার ঘষে ভিডিও শ্যুট করতে? রিমিনের ফোনটা পুনরায় বেজে উঠল। সার্ভে বাঁকা হেসে রিমিনের হাত থেকে ফোনটা নিতে গেল, দৌড় লাগালো রিমিন, কিন্তু সার্ভে তা হতে দিলে তো। রিমিনের পিছনে ছুটে রিমিনের এক হাত ধরে অপর হাত নাগাল করে ফোনটা নিতে গেল। তাদের হলুস্থুলুসে এক পর্যায়ে রিমিনের হাত থেকে ফসকে ফোনটা পড়ে গেল মেঝেতে। ফোনের স্ক্রিন ভেঙে চৌচির হয়ে গেল, সিম কার্ড মেমোরি ছিটকে পড়ল। এবার শকড খেলো সার্ভে। রিমিন বসে পড়ল ছাদে, ফোনের দিকে তাকিয়ে নাকি সুরে বলল, আমার আইফোন, আমার কিডনি, আমার কলিজা, আমার হৃৎপিণ্ড ভেঙে চুরে শেষ হয়ে গেল। রিমিনের বিলাপ শুনে হেসে ফেলল আলিজা আর সার্ভে। তা দেখে রিমিন বলল, ফাজিল, তোরা হাসছিস। মাত্র 15 দিন হয়েছিল আমি ফোনটা কিনেছি, এখনো 60 সেকেন্ডও বাকি আছে, আর এত তাড়াতাড়ি আমার এত শখের ফোনটা ভেঙে গেল। রিমিনের এহেন বিলাপে হাসির স্রোত বাড়ল বই কমল না। পেছনের থেকে রাদীপ, তামসিও হাসতে হাসতে এগিয়ে আসছে এসব দেখে। আলিজা রিমিনের প্রতি উত্তরে সার্ভের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সার্ভে, রিমিন তো ঠিকই বলছে। তুই আরও 60 সেকেন্ড পর রিমিনের ফোনটা নিতে যেতি তাহলে অন্তত 15 দিন হয়ে যেত ফোনটার, আর তখন রিমিনের ফোনটা ভাঙার ফলে এত কষ্ট পেত না। রিমিন আলিজার দিকে তাকিয়ে বলল, আলিজার বাচ্চা। আলিজা হাসতে হাসতে বলল, বস আমি আলিজার বাচ্চা না। রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে রিমিন, রাদিত, সার্ভে, আলিজা। আড্ডা দিচ্ছে বললে ভুল হবে, একটু পরপর নিজের ফোনের জন্য বিলাপ করছে রিমিন। তাকে দেখে হেসে লুটোপুটি খাচ্ছে আলিজা আর রাহিত, আর সার্ভে নিজের ফোনের থেকে
গার্লফ্রেন্ডের জন্যেই বেশি মন খারাপ করছে, কারণ ফোনে তার এক এবং একমাত্র গার্লফ্রেন্ডের সব মেমোরি আছে। সার্ভের এহেন আফসোস দেখে তাকে নিয়ে পিঞ্চ মারছে আলিজা আর রাদিত। খানিক সময় পর সুকৃতিকে একই রেস্টুরেন্টে দেখে ভ্রু কুঁচকে নিল আলিজা। নিজের পাশের চেয়ারে তামসিকে না পেয়ে সকলের দিকে তাকিয়ে বলল, কিরে, তামসি কই গেল? পুল সাইডের দিকেই তো যেতে দেখলাম। আলিজা বলল, ওকে তোরা বস, আমি আসছি। ওদেরকে উপেক্ষা করেই চলে এলো আলিজা। রেস্টুরেন্টে ঢুকেই নিজের প্রতিদ্বন্দ্বীদের দেখে তীব্র রাগ লাগলো সুকৃতির, তাই রেস্টুরেন্টের ভিতরে না বসে চলে গেল পুল সাইডের দিকে। সেখানে তামসিকে পুলের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে গতকাল তার উপর করা তামসির কথা মনে পড়ে গেল সুকৃতির। মনে মনে বুদ্ধি এঁটে এগিয়ে গেল তামসির দিকে। তামসির ঠিক পিছনে দাঁড়িয়ে বলল, হেই সাইলেন্ট গার্ল। হুট করে এমনভাবে কথা বলায় ভয় পেল তামসি। হালকা পিছিয়ে গেল সে। তামসি পিছিয়ে যেতেই তার পায়ে নিচের পা বাজিয়ে দিল সুকৃতি। এতে তামসি পড়ে যেতে নিলে তাকে এক হাত দিয়ে ধরে ফেলল সুকৃতি। তামসি কুটি কুটি চোখে একবার পুলের পানির দিকে তাকালো তো আর একবার সুকৃতির দিকে তাকালো। সুকৃতি হাত আলগা করে দিলেই সে পড়ে যাবে। তামসির মুখে ভয়ের আভাস দেখে মজা পেল সুকৃতি। হাত আলগা করে পুলের ঠান্ডা পানিতে ফেলে দিল তামসিকে। অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, কিরে সাইলেন্ট গার্ল, এখন কেমন লাগছে? পেছন থেকে সবটা দেখলো আলিজা। সময় নষ্ট না করে সুকৃতিকে ধাক্কা মেরে একই পুলের পানিতে ফেলে দিয়ে বলল, নিজেই প্র্যাকটিক্যালি দেখে নেই কেমন লেগেছে। রক্ত লাল চোখে আলিজার দিকে তাকালো সুকৃতি। হাত এগিয়ে দিয়ে তামসিকে পুল থেকে উঠিয়ে আনলো আলিজা। তারপর সুকৃতির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তামসি যতটা ভালো এলিজারটি ঠিক ততটাই খারাপ, সো বি কেয়ারফুল। এতদিন আমার পেছনে লাগতি, আমি ভাবতাম আমার সাথেই তোর শত্রুতা। আমার বন্ধুদের দিকে হাত বাড়াতে আসবি না সুকৃতি, না হলে হাত ভেঙে দিব। তামসির হাত ধরে চলে গেল আলিজা। রেস্টুরেন্ট থেকে বের হয়ে শপিং মলের দিকে গেল সার্ভে রাদিত রিমিন। আলিজা নিজের গাড়ি নিয়ে গেছে তামসিকে তার বাড়িতে নামিয়ে দিতে, কারণ তার ভিজে জামা চেঞ্জ করা এখন অতীব জরুরি। তামসিকে নামিয়ে শপিং মলের দিকে গেল আলিজা। রিমিন সার্ভে আপাতত নিজেদের চলার জন্যে একটা ফোন দিয়ে একটা মেরোলিটি শপের সামনে আলিজার সাথে দেখা করলো। মোরালিটি শপের ভেতরে প্রবেশ করলো সকলে, কিছু কেনার উদ্দেশ্যে না, ঘুরে দেখার উদ্দেশ্যে। শপে ঘুরতে ঘুরতে একটা শোপিসের দিকে নজর গেল আলিজার। ঘুরে ঘুরে সেটা দেখে হাতে নিল। রাদিত আলিজার কাছে এসে বলল, আশেপাশে সিসি ক্যামেরা নেই দোস্ত, নিয়ে নে। কিসের বিল? অন্য নিয়ে চলে যাবো শুধু। রাদিতের দিকে রাগান্বিত চোখে তাকালো আলিজা। ঢোক গিলে রাদিত বলল, আর এভাবে তাকাচ্ছিস কেন? আমি তো এমনিই বললাম। আর তুই যদি চুরিও করস আর ধরাও পড়িস তবুও তোকে কিছু বলবে না, এরকম কিউট চোরকে। শুনল না আলিজা। রিসেপশনে গিয়ে বিল পে করে বের হলো সেখান থেকে। রিমিন রাদিতের দিকে তাকিয়ে বলল, এই তোর কথাকার সবসময় শুধু ফ্ল্যাট করা, তাই না? রাদিত ভেঙচি কেটে বলল, তাতে তোর কি? রিমিনও একইভাবে বলল। আলিজার ফ্ল্যাটে আজ একত্র হয়েছে সকলে। ভিতরে এক থমথমে পরিবেশ। কেউ কোনো কথা বলছে না, শুধু একে অন্যের দিকে চেয়ে ইশারা করছে। একটু দূরেই দেওয়ালের সাথে হেলান দিয়ে গুনগুনিয়ে কান্না করছে সার্ভে। তা দেখে বিরক্ত হলো আলিজা। সোফায় বসে কোলে বালিশ নিয়ে বসেছিল সে। রাদিত রিমিন মেঝেতে বসে। তামসি বসে আছে আলিজার অপর পাশের সোফায়। এতক্ষণ সার্ভের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল সকলে। বিরক্তিতে কোলে থাকা বালিশটা সার্ভের দিকে ছুঁড়ে মারল আলিজা। সার্ভে দক্ষতার সাথে ক্যাচ লুফে নিয়ে বলল, আরে মারছিস কেন আলিজা? মেয়েদের মতো ফ্যাচ ফেঁচিয়ে কান্না করছিস কেন? তো কি করব তুই বল। আলিজা সোফা থেকে উঠে দাঁড়ালো, হাত পা মোচড়া মুচড়ি করে বলল, তুই যেভাবে দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ করছিস দেখে মনে হচ্ছে কিন্ডারগার্টেনের কোনো বাচ্চাকে
দিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ানো হচ্ছে। আলিচার এহেন কথায় সকলে উচ্ছ্বাস শব্দে হেসে ফেলল। রাদিত আলিচাকে সমর্থন করে বলল, ঠিক বলেছিস আলিজা। সার্ভে মুখটা ছোট করে বলল, আমার একমাত্র গার্লফ্রেন্ড ছিল, সেও আজ ব্রেকআপ করে দিল। এই দুঃখ তোরা বুঝতে পারছিস না দোস্ত। আলিচার সামনে থাকা পানির বোতলটা সার্ভের দিকে ছুঁড়ে বলল, কেমন গার্লফ্রেন্ড পালিশ যে অন্য ছেলে দেখলেই পা পিছলে যায়। সার্ভে মাথা নিচু করে সোফায় গিয়ে বসে বলল, প্লিজ দোস্ত কিছু কর তোরা। আই থিঙ্ক এই সুকৃতি এইসব করছে, নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে আমার গার্লফ্রেন্ডটাকে ফান্দে ফেলছে। রিমিন সার্ভের দিকে তাকিয়ে বলল, ইস শোনা বাবুটা, তোর গার্লফ্রেন্ড তো বাচ্চা, যেই অন্য ছেলে দেখলো আর সেদিকে পেছনে গেল। তামসি নীরবতা ভেঙে বলল, তবু আমাদের কিছু তো করা উচিত, ওই সুকৃতিকে তো আর এইভাবে ছাড়া যায় না। আলিচা বাঁকা হেসে বলল, কথাটা তুই ঠিকই বলছিস তামসি, তবে কন্ডিশন একটাই, তোর ওই পা পিছলে যাওয়া সো কল্ড গার্লফ্রেন্ডকে ওই ছেলেটার আসল রূপ দেখানোর পর তোর কাছে ফিরে আসতে চাইলে একদম সপাটে একটা চড় মেরে দিতে হবে। সার্ভে মাথা নাড়ালো। ব্লু স্কাই ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে সকলে। আলিচা ক্যাফের দিকে তাকিয়ে বলল, এটাই সেই ক্যাফেতে। রিবিন মাথা নাড়ালো। তারপর সার্ভের দিকে তাকিয়ে বলল, তুই তোর ওই সো কল্ড গার্লফ্রেন্ডকে আসতে বলেছিস তো? বলেছি। রাদিত বলল, আর ঘন্টা পরে এখানে সুকৃতি আসবে আলিজা। আলিচা শয়তানি হাসি দিল, বিড়বিড়িয়ে বলল, এই প্রথম আমি সুকৃতিকে ছেঁকাও দিব, আবার বিপদ থেকে বাঁচাবো। পেছন থেকে তামসিও হেসে বলল, এ আর নতুন কি আলিজা, তুই তো প্রথমে ওকে বাঁচিয়ে বিপদে ফেলিস। আর হ্যাঁ, ওর বাকি গার্লফ্রেন্ডদের আসতে বলে দিয়েছি। আলিচা হাসলো। ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছে আর ফোনে স্ক্রল করছে ছেলেটি। আর সামনে গিয়ে অপর একটি টেবিলে বসলো আলিচা। কফি খেতে খেতে আলিচার দিকে তাকালো ছেলেটা। কয়েক মিনিট পর আলিচার সামনে গিয়ে বলল, আমি কি বুঝতে পারি? আলিচা বিড়বিড় করে বলল, এই তো মেঘনা চাইতে জল, ছেলেটা নিজে যেচে এসে শুলে মাথা দিচ্ছে। তারপর মুচকি হেসে ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসলো, মাথা নাড়িয়ে বসতে বলল। তারপর ছেলেটার দিকে তাকিয়ে বলল, তো আপনার নাম? ছেলেটার আলিজার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ও হাই, আমি রাকিব। আলিজাও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, আলিজা অ্যাঞ্জেলা। রাকিব মুচকি হেসে বলল, আর ইউ সিঙ্গেল? আলিজা ফোন স্ক্রল করতে করতে বলল। বেশ কিছুক্ষণ সময় কাটলো। আলিজাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো রাকিব, কিন্তু আলিজা একবারও তার দিকে তাকালো না। মেয়েটার অ্যাটিটিউডই ওকে মেয়েটার দিকে আকৃষ্ট করছে। খানিক বাদে রাকিবই বলল, তো মিস নাম্বারটা পাওয়া যাবে? কাঙ্ক্ষিত স্থানে শেষ মেসেজটা পাঠিয়ে ফোন একপাশে রাখলো আলিজা। ছেলেটার দিকে তাকিয়ে কিছুক্ষণ কথা বলল। এমন সময় হুড়মুড়িয়ে ক্যাফেতে প্রবেশ করলো সুকৃতি। আলিজার সাথে রাকিবকে দেখে মাথায় আগুন ধরে গেল। রাকিবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি এখানে ওর সাথে কি করছো? সুকৃতিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো রাকিব। এমন সময় প্রবেশ করলো সার্ভের গার্লফ্রেন্ড। সুকৃতিকে দেখিয়ে বলল, এনিকে রাকিব। সুকৃতি মেয়েটাকে দেখে চিনতে পারল। রাকিবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি ওর গার্লফ্রেন্ড। আপনি ওর গার্লফ্রেন্ড হলে আমি কে? পেছন থেকে কথাটা বলে এগিয়ে এলো আরেকটি মেয়ে। একটু দূর থেকে সবটাই দেখছে রাদিত, রিমিন, সার্ভে, তামসি। টেবিলে বাড়ি দিয়ে রাদিত উচ্চস্বরে বলল, লেগেছে আগুন। কথাটা বলেই হেসে ফেলল সে। পেছন থেকে রাদিতের মুখ চেপে ধরল সার্ভে। রিমিন চোখ রাঙিয়ে বলল, কি করছিস কি? শুনতে পেয়ে যাবে তো। রাদিত জিভে কামড় দিয়ে ঠোঁটে আঙ্গুল দিল, আবার মনোযোগ দিল ক্যাফের দিকে। সুকৃতি আর সার্ভের গার্লফ্রেন্ড মেয়েটার দিকে তাকালো। মেয়েটা এগিয়ে এসে বলল,